সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহারুল আলম আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের মৃত্যু আমাদের চোখ খুলে দিল কি? এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এর সাথে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বনাম সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ের উপরও আলোকপাত করব। আমরা ইতিমধ্যেই জানি গত 21 তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান F-7 দুর্ঘটনা কবলিত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে আছড়ে পড়ে। সেখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে এবং 165 জন আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে আকুল আবেদন জানাচ্ছি। নিহত এবং আহতদের পিতামাতা এবং তার আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নাই। আল্লাহ আমাদের সকলের সহায় হন। দুর্ঘটনা কবলিত F-7 যুদ্ধ বিমানের পাইলট ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনিও দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের মৃত্যু নিয়ে বেশ কিছু লেখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তার একটা লেখার প্রতি আমার দৃষ্টি কাড়ল। লেখাটা ছিল এরকম যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের মৃত্যু 21 জুলাই 2025 তারিখে হয়নি, তার মৃত্যু হয়েছে অনেক আগে। তার মৃত্যু হয়েছে সেই দিন যেদিন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান নতুন যুদ্ধ বিমান ক্রয় না করে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিজের পকেটে পড়েছে। এই লজ্জা আমরা কোথায় রাখব? তিনি এখন দুর্নীতি মামলার পলাতক আসামি। দৈনিক বণিক বার্তা এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের বাজেট এবং ক্রয় সংক্রান্ত নিয়ে। তারই আলোকে আমরা যদি বাংলাদেশের ডিফেন্স বাজেটকে নিয়ে একটু পর্যালোচনা করি তাহলে দেখি যে 2021-22 সালে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল 30,681 কোটি টাকা, যার ডলার মূল্যমানে এসে দাঁড়ায় $3.5 বিলিয়ন। 22-23 অর্থ বছরে বাজেট ছিল 30,225 কোটি টাকা, যার ডলার মূল্যমানে এসে দাঁড়ায় $3.04 বিলিয়ন। 23-24 অর্থ বছরে এটি আরও কমে গিয়ে দাঁড়ায় 29,188 কোটি টাকা এবং যার ডলার মূল্যমান নেমে চলে আসে $2.63 বিলিয়ন। গত বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল 32,566 কোটি টাকা, যা ডলার মূল্যমানে হয় $2.6 বিলিয়ন এবং বর্তমান অর্থ বছরে বাজেট বরাদ্দ হয়েছে 34,157 কোটি টাকা, যা ডলার মূল্যমানে এসে দাঁড়িয়েছে $2.8 বিলিয়ন। হ্যাঁ, বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা খাতে অঢেল অর্থ খরচ করার স্কোপ নাই। তবে যে অর্থ দেওয়া হয় তা যদি জুডিশিয়ালভাবে স্বচ্ছভাবে বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যবহার করা হয় তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। তাহলে এই অর্থ কোথায় গেল? ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন, সামরিক চাকচিক্য ও জৌলুস বাড়ানো হয়েছে গত 15 বছরে, কিন্তু সামরিক বাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করা হয়নি। তাহলে এই টাকা কোথায় গেছে? 2015 সালে রামুতে ক্যান্টনমেন্ট হয়েছে, কক্সবাজারে বরিশাল ক্যান্টনমেন্ট হয়েছে, মিঠামইন কিশোরগঞ্জে ক্যান্টনমেন্ট হয়েছে, জাজিরা ক্যান্টনমেন্ট হয়েছে। বিভিন্ন সেনানিবাসে মূর্তি ভাস্কর্য গড়ার নামে অসংখ্য কনস্ট্রাকশন হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ করে।
ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণ তৈরি করা হয়েছে, মাল্টিপারপাস সামরিক অডিটোরিয়াম হয়েছে, আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজির বহুতল ভবন হয়েছে। একই সাথে বাংলাদেশ বিমান বাহিনী এলাকার সমস্ত পুরনো বিল্ডিং ভেঙে বহুতল ভবন তৈরি করা হয়েছে এবং এখনও হচ্ছে। দুঃখজনকভাবে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় খাতে জুডিশিয়ালি এই অর্থ ব্যবহার করা হয়নি। আমাদের এই যে সামরিক ব্যয় জুডিশিয়াল খাতে ব্যবহার না করার কারণেই সামরিক বাহিনীর সক্ষমতা অনেকটা কমে গেছে। আসুন এবার আমরা সামরিক ক্রয় খাতে বা অস্ত্র আমদানি খাতে কত টাকা বাংলাদেশ এই বাজেট থেকে ব্যয় করেছে তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2018-22 সালে অস্ত্র আমদানি খাতে বাংলাদেশের ব্যয় পূর্বের 5 বছরের তুলনায় কমেছে 48%, অর্থাৎ অস্ত্র আমদানি ব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। আমি বছর ওয়াইজ যদি একটা হিসাব আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে দেখতে পাবো যে 2015 সালে অস্ত্র আমদানি খাতে বাংলাদেশ ব্যয় করেছে $63.60 কোটি। 2016 সালে আমদানি হয়েছে $44.90 কোটি অস্ত্র। 2017-তে আমদানি হয়েছে $33.10 কোটি অস্ত্র। 2018-তে এটি নেমে এসেছে $15.50 কোটি। 2019 সালে অবশ্য কিছুটা বেড়ে এই অস্ত্র আমদানি খাতে ব্যয় হয়েছে $71.40 কোটি। কিন্তু তার পরের বছর অর্থাৎ 2020-এ এটি ধপাস করে নেমে দাঁড়িয়েছে $5.90 কোটি। এবং তার পরের বছর অর্থাৎ 2021-এ আমদানি হয়েছে $7.30 কোটি এবং 2022 সালে তাই সে দাঁড়িয়েছে $18.40 কোটি। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর এই অস্ত্র ক্রয় খাতে এই ক্রমান্বয়ের অবনতি পিছনে নিশ্চয়ই কারো কুপরামর্শ বা ষড়যন্ত্র ছিল বলে আমরা মনে করি এবং এটি স্বৈরাচার সরকারেরও প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করার একটি প্রয়াস বলে আমরা ধারণা করতে পারি। যাই হোক, আমাদের বর্তমান পারিপার্শ্বিক অবস্থা, মায়ানমারের যুদ্ধ পরিস্থিতি, ভারতের সীমান্তবর্তী রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, ভারতের হুমকি, ইন্ডো প্যাসিফিক এলাকায় নতুন মেরুকরণ, সামরিক মেরুকরণ এবং আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠছে। সুধীবৃন্দ, আমাদের কূটনৈতিক পারদর্শিতা প্রয়োজন আছে, কিন্তু প্রতিরক্ষা সক্ষমতা ব্যতি রেখে কূটনৈতিক সাফল্য অর্জন খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে। আমরা যদি আমাদের প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি না করি তাহলে আমাদের ভবিষ্যতে এইভাবে তৌকিদেরকে জীবন দিয়ে যেতে হবে, নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে চলতে হবে এবং কূটনৈতিক সাফল্য ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। তাই এখন যারা বাহিনী প্রধান আছেন এবং ভবিষ্যতে যারা বাহিনী প্রধান হবেন তাদের প্রতি এবং ভবিষ্যতে সরকার পরিচালনা করবেন তাদের প্রতি আমার নিবেদন থাকবে যে আপনারা প্রতিরক্ষা বাহিনীকে তাদের কৌশলগত সক্ষমতা বৃদ্ধির পক্ষে কাজ করুন এবং এটা একটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করুন। এটুকুই আমার আবেদন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।